আলাইকুম। এ ডলস হাউস থেকে পড়ব 4 নম্বর এবং লাস্ট হচ্ছে ব্রড প্রশ্নটা। ইভ্যালুয়েট এ ডলস হাউস অ্যাজ এ প্লে অফ সোশিয়াল ক্রিটিসিজম। অর্থাৎ এই ডলস হাউস এটা যে সমাজকে একটা ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, এটা কিভাবে দেখা যাচ্ছে তুমি বুঝো, সেটাকে তুমি বর্ণনা করো। অথবা প্রশ্নটা ঘুরে আসতে পারে, ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন ফ্রিডম অ্যান্ড সোশিয়াল কনভারসেশন ইন ডলস হাউস। কনফ্লিক্ট বিটুইন ফ্রিডম অ্যান্ড সোশিয়াল কনভারসেশন, কনফ্লিক্ট বিটুইন ফ্রিডম স্বাধীনতার মধ্যে কনফ্লিক্ট অথবা সোশিয়াল কনভারসেশনের মধ্যে ইন এ ডলস হাউস, এটা তোমাকে ডিসকাস করতে হবে। তাহলে প্রশ্ন যেভাবেই দিক আমরা এই একই উত্তর দেব এবং প্রশ্নটা খুবই সহজ এবং খুব সঙ্গতিপূর্ণ। কারণ এই ডলস হাউসের মধ্যে মেইন থিম বা সামারি দেখা যাচ্ছে যে আসলে বোঝাচ্ছে একটা ফ্যামিলির যে অবস্থাটা মডার্ন সোসাইটির, এর মাধ্যমে বোঝাচ্ছে যে মডার্ন সোসাইটিটা হচ্ছে পুরোপুরি এরকম, পুরো মডার্ন সোসাইটিটাই ক্রিটিসাইজ করা হচ্ছে এই ডলস হাউস ফ্যামিলির মাধ্যমে। তো আসুন শুরু করি। ইন্ট্রোডাকশন। এ ডলস হাউস রাইটেন বাই হেনরি ইজ এ থট প্রোভোকিং প্লে দ্যাট সার্ভ অ্যাজ এ সোশিয়াল ক্রিটিসিজম। তো এটা এমন একটা হচ্ছে গল্প যেটা হেনরি ইবসেন লিখছে। ইট ইজ এ থট প্রোভোকিং প্লে, শব্দটা বেশ সুন্দর, থট প্রোভোকিং প্লে। এর মানে হচ্ছে কিন্তু চিন্তার উদ্রেক ঘটায়, একটা চিন্তা করতে শেখায় বা চিন্তার করার মতো দেখা যাচ্ছে একটা আগ্রহ মনের মধ্যে তৈরি করে দেয়। দ্যাট সার্ভ অ্যাজ এ সোশিয়াল ক্রিটিসিজম, যেটা সমাজকে নিয়ে সমাজের সমালোচনা করার মতো একটা চিন্তা করতে শেখায় বা একটা চিন্তার উদ্রেক তৈরি করে। থ্রু পোর্ট্রেইং ইটস ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, দ্য প্লে রেইজ ইম্পর্টেন্ট ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জ টু দ্য সোশিয়াল নর্মস অন টাইম। তো এই এই চিন্তার উদ্রেক যে তৈরি করে, এটা এমন একটা প্লে, এটা তৈরি করে হচ্ছে এটার ক্যারেক্টারগুলোর কারণে এবং এদের যে রিলেশনশিপগুলো আছে সেই রিলেশনশিপগুলোর কারণে এবং এদের লাইফের যে ইস্যু আছে এই ইস্যুটার কারণে, এবং আস্তে আস্তে সময়ের সাথে লাইফের যে জটিলতার মুখে তারা পড়ে, এইটার কারণেই কিন্তু দেখা যায় চিন্তাটা আসে। তো এখানে আরও বলা আছে যে এ কনফ্লিক্ট বিটুইন ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড, এখানে দেখা যাচ্ছে যে একটা মানুষ, যেমন নোরার কথা বলা আছে, নোর একটা মানুষ হিসেবে তার একটা স্বাধীনতার কথা বলা আছে, তার একটা আত্মপরিচয়ের কথা বলা আছে, তাকে একটা প্রায়োরিটি দেওয়ার কথা বলা আছে, রেসপেক্টের বিষয় কিছু আছে। অন্যদিকে দেখা আছে আদার সাইডে যখন আমরা ওই প্রভিটের এক পেশি যে ডমিনেশন যেটা পুরুষতান্ত্রিক সমাজে থাকে সেই বিষয়টা বলা আছে। তো এই বিষয়ে দেখা যাচ্ছে আমরা দুই একটা লাইন আমাদের মতো করে লিখব, লিখে শেষ করে দিতে পারি। অথবা দেখা যাচ্ছে আরও ওই যে এর আগে যেভাবে শিখাই দিয়েছিলাম যে আমরা হচ্ছে রাইটার সম্পর্কে দু একটা প্রশংসামূলক মানে দু একটা সেন্টেন্স লিখতে পারি এভাবে যে এ ডলস হাউস ইজ ওয়ান অফ হিজ গ্রেটেস্ট ক্রিয়েশন এভার রাইট ইন দ্য ফিল্ড অফ হিস্টোরি অফ মডার্ন ইংলিশ লিটারেচার। এভাবে দেখা যাচ্ছে দু একটা সেন্টেন্স আমরা দিব, দিয়ে দেখা যাচ্ছে আমরা ভূমিকাটা শেষ করে দিব। শেষ করে দিয়ে আমরা দেখা যাচ্ছে লাস্টে আমরা লিখলাম উই উইল এক্সপ্লোর দ্য ভ্যারিয়াস অ্যাসপেক্ট অফ দ্য প্লে দ্যাটস হাইলাইটস দ্য রোল অফ সোশিয়াল ক্রিটিসিজম। সোশিয়াল ক্রিটিসিজমের ক্ষেত্রে কোন কোন রোলগুলো ভূমিকা পালন করতেছে সেটা দেখা যাচ্ছে আমরা একটু হাইলাইটস করবো বা আমরা একটু ইলাবোরেট করবো বা ডিসক্রাইব করবো, একটা যে কোনো একটা শব্দ আমরা ইউজ করলাম। তাহলে সমাজকে ক্রিটিসাইজ করার জন্য কি কি পয়েন্ট এখানের মধ্যে আলোচনা করা আছে। একটা পয়েন্ট কিন্তু আমরা দেখতে পারি ফার্স্টে, জেন্ডার রোল অ্যান্ড এক্সপেকটেশন। তো এখানে এটা পড়ি আমি। এ ডলস হাউস ক্রিটিসাইজ দ্য ট্র্যাডিশনাল জেন্ডার রোল imposed on women in 19th century. The main character Nora embodies the struggle faced by women in a patriarchal society. She expects to be perfect wife and mother, conforming the social expectation. তো এখানে এটা বোঝানো হচ্ছে যে এখানে জেন্ডার রোলস এবং এক্সপেকটেশনের এখানে এটা মানে এইটার দিকে ফোকাস দেওয়া হচ্ছে যে 19th সেঞ্চুরি শেষের দিকে মডার্ন টাইমের শুরুর দিকে লিঙ্গ বৈষম্যটা অনেক চরম আকার একটা ধারণ করেছে, যেখানে নোরা মেয়েদেরকে প্রতিনিধিত্ব করে এবং পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যেই মানে নারীদের প্রতি যেই পরিমাণ ডমিনেটিং ছিল সেই জিনিসটাকে নোরার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অথচ নোরা কিন্তু তার মানে সারাটা জীবন স্যাক্রিফাইস এবং সংগ্রাম করে গেছেন পুরোপুরি সংসার লাইফে, এবং তিনি একজন নিখুঁত স্ত্রী, যেমন হওয়া দরকার তেমন, এবং সন্তানদের জন্য একটা পারফেক্ট মাদার। তো এরপরে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু নোরার বিষয় ছিল এবং ওই সমাজের চিত্রটা নোরার মাধ্যমে ফুটায় তোলা হয়েছে। নোরা কিন্তু ওই যে একটা কথা বলে, এখানে কোটেশন হিসাবে কথাটা দেওয়া আছে, আই হ্যাভ বিন ইয়োর ডল ওয়াইফ, আমি হইতে পারি তোমার ডল ওয়াইফ, নো নো নো,
জাস্ট অ্যাট হোম আই ওয়াজ পাপাস ডল চাইল্ড। আসলে কিন্তু ছিলাম আমি আমার বাবার মেয়ে বা বাবার রাজকন্যা টাইপের। তো এটা আসলে তার আত্মপরিচয়টা খুঁজে পাওয়া এবং সে যে একটা মানুষ সেটার মূল্যায়নটা না হওয়া এবং মানে পুরুষতান্ত্রিক সমাজের যে মানে নারীদেরকে অবমূল্যায়নের বিষয়টা এটা কিন্তু ফুটাই তোলা হয়েছে জেন্ডার রোলস অ্যান্ড এক্সপেকটেশন। তো আর মেয়েদের কাছ থেকে এটা এক্সপেকটেশন করাই হতো এভাবে যে ঘরের এই যে দেখা যাচ্ছে সে ক্যালেন্ডার করতেছে, জামা কাপড় পরিষ্কার করতেছে, রান্না বান্না করতেছে। তো এই যে মানে তার বাসার যেই কাজগুলো সে করে এগুলা মানে এক্সপেকটেশন এভাবেই করা হয় যে সে যেন এভাবেই করবে। এখানে এক্সপেকটেশনের মধ্যে আমরা আরও এভাবে লিখতে পারি যে মেয়েদের কাছে মানে মডার্ন সোসাইটিতে এভাবে এক্সপেকটেশন করা হয় সে যেন সবসময় একটা ডমিনেট ভাব হয়ে মানে একটা অনুগত হয়েই অবিডেন্ট হয়ে যেন সে থাকবে। সে কখনোই দেখা যাচ্ছে যে যে একটা ফ্রেন্ডশিপ মানে মানে বিবাহ পরবর্তী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ফ্রেন্ডফুল রিলেশনশিপ সেটা সেটা কিন্তু এই 19th সেঞ্চুরির লাস্টে এইরকম মানে সোশিয়াল অবস্থা ছিল না। এটা পরে আরেকটা পয়েন্ট আমরা এইভাবে লিখতে পারি ইলিউশন ভার্সেস রিয়ালিটি। ইলিউশন মানে হচ্ছে কল্পনা আর রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা। তো এখানে কল্পনার দিকটা প্রথমে এভাবে বলা আছে দ্য প্লে ইমপ্যাথিস দ্য থিম অফ অ্যাপিয়ারেন্সেস ভার্সেস রিয়ালিটি। আচ্ছা এত কঠিন করে দেওয়ার দরকারই নেই। আমরা দেখব হোয়েন স্টার্ট দ্য প্লে দেন উই হচ্ছে এক্সপেক্ট এ বিউটিফুল ফ্যামিলি উইথ বিউটিফুল মেম্বার্স। আমরা আশা করি যে একটা সুন্দর ফ্যামিলি তাদের সুন্দর মেম্বারদের সাথে তারা খুব পিসফুলি তারা দেখা যাচ্ছে লিভ করতেছে, তাদের মধ্যে হচ্ছে তারা একত্রে মিলেমিশে খুব সুন্দরভাবে আছে। এটা দেখা যাচ্ছে একটা ইলিউশন। আমরা যারা অডিয়েন্স আছে আমরা এই বিষয়টা এক্সপেক্ট করি। নোরা একটা ওয়াইফ হিসাবে সে একটা খুবই পারফেক্ট একটা ওয়াইফ, খুব কেয়ারিং একটা ওয়াইফ। সে মাদার হিসাবে একেবারে পারফেক্ট মাদার, বাচ্চাগুলোর সাথে মানে তার চলাফেরা আচরণ এগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর, হাজব্যান্ডের সাথে তার সব কিছু সুন্দর। তো এখানে দেখা যাচ্ছে একটা ইলিউশন থাকে যে সব কিছু একটা পারফেক্ট আছে, পারফেক্টভাবে হচ্ছে, খুবই হ্যাপি একটা ফ্যামিলি আমরা দেখতে চাচ্ছি। বাট দ্য রিয়েলিটিটা হচ্ছে একেবারে ভিন্ন। তো রিয়েলিটিতে কি, রিয়েলিটিতে আমরা দেখতে পাচ্ছি এরকম, রিয়েলিটিতে আমরা দেখি যে এইখানে কিন্তু মানে সামাজিক রীতিনীতি নিয়ম মেনে নোরা তার সারা জীবনটাই স্যাক্রিফাইস করে যাচ্ছে। ইল্লিগালভাবে হলেও তার হাজব্যান্ডের জন্য ওরকম করে টাকা নিয়ে আসছিল ব্যাংক থেকে সাইন করে, তারপরে নিজের হাত খরচ না করে তার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করেছে, প্রত্যেক মাসে মাসে সেই লোনটা পরিশোধ করতেছে। এদিকে যখন তার হাজব্যান্ড কোনোভাবে জেনে যাবে বলে ইয়ে করে তখন সে অনেক চেষ্টা করে বিষয়টা না জানার জন্য, অনেক মানসিক চাপে থাকে। শেষ পর্যন্ত যখন জেনে যায় এবং তাকে এই বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয়, যখন এই বিষয়ে তাকে রাগ বকাঝকা করা হয় তখন সে পুরো ফ্যামিলিকে ছেড়েই সে চলে যায় নোরা, তার এমনকি তার বাচ্চাদেরও ছেড়ে চলে যায়। তো এইখানে দেখা যাচ্ছে যে রিয়েলিটিটা এরকম একটা নিষ্ঠুর একটা বাস্তবতা, নিষ্ঠুর একটা কি বলবো এটা ওই যে ট্র্যাজেডি বলা যায়, নিষ্ঠুর একটা ট্র্যাজেডি কিন্তু এর মধ্যে আছে। তো তার মানে ইলিউশন রিয়েলিটির মধ্যে আর কি দেখতে পাই যে অ্যাট লাস্ট হচ্ছে তার নিজের ব্যক্তিত্বকে বজায় রাখার জন্য, আত্মপরিচয়কে ফিরে পাওয়ার জন্য এবং হচ্ছে নারীদেরও যেই একটা পরিচয় আছে এবং নারীদেরও একটা শক্তিশালী দিক আছে সেটা বোঝানোর জন্য তার ফ্যামিলিটাকেই ছেড়ে চলে যায়। তাহলে ইলিউশনটা ছিল একরকম, আর রিয়েলিটিটা কিন্তু আমরা যেটা বাস্তবে নাটকের মধ্যে দেখতে পাই সেটা দেখতে পাই কিন্তু একেবারে অপোজিট সাইড। এরপরে আমরা একটা পয়েন্ট এভাবে দিতে পারি মানি অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস, টাকা আর হচ্ছে সামাজিক মর্যাদা। এ ডলস হাউস ক্রিটিক দ্য অবসেশন উইথ দ্য মানি অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস। তার হাজব্যান্ড প্রভিল্ড, নোরাস হাজব্যান্ড ইজ মোর কনসার্ন অ্যাবাউট রেপুটেশন অ্যান্ড পজিশন ইন দ্য সোসাইটি, দ্য ওয়েল বিং অফ হিজ ওয়াইফ। হিজ সেন্সিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড নোরা ইজ ইভিডেন্ট দ্য হলোনেস অফ মানি অ্যান্ড সোশিয়াল স্ট্যাটাস। তো এখানে বোঝানো হচ্ছে তার হাজবেন্ড কিন্তু সামাজিক অবস্থান বা দেখা যাচ্ছে যে একটা টাকার মাধ্যমে কিন্তু একটা যেই মানে একটা ওয়েলড একটা সচ্ছল একটা ফ্যামিলি হতে হবে এরকম বিষয়টা কিন্তু একটু ফোকাস করা আছে। যেমন নোরার ক্ষেত্রে দেখি যে পরের দিনে অনুষ্ঠানের জন্য সে কিন্তু অনেক দামি দামি গিফট কেনে, তার হাজবেন্ড কিন্তু টাকা বাঁচানোর জন্য চেষ্টা করে, এই জিনিসটা কিন্তু ফোকাস করা আছে। অন্যদিকে নোরার স্বামী যেটা যে হচ্ছে সে কিন্তু মানে সামাজিক অবস্থান, ফ্যামিলি স্ট্যাটাস মানে এটা কিন্তু নিয়ে সে বেশি চিন্তিত, কিংবা তার আত্মসম্মান বা নোরার যে ফ্যামিলির ক্ষেত্রে অবদান কিছু আছে, কিংবা
নোরার যে একটা ব্যক্তিত্ব আছে, তাকে একটা মর্যাদা দেওয়ার বিষয় আছে, তাকে একটু সিম্প্যাথি ভালোবাসার বিষয় আছে, এই জিনিসগুলো কিন্তু তার হাজব্যান্ডের খুব একটা থাকে না। তো এই জন্য কিন্তু নোরা একটা উদ্ধৃত করে, লাইনটা আমরা দিতে পারি, কোটেশন হিসেবে দেওয়া আছে, ইউ নো, ইউ নো, আই কুড নেভার think of going against you. You have such an influence over so many people career. তুমি জানো যে আমি কখনোই তোমার বিপরীতে যাব না, তুমি তোমার লাইফে অনেক মানুষকে কিন্তু তোমার ক্যারিয়ারের মধ্যে ইনফ্লুয়েন্স করেছো। তো এটা মূলত তৎকালীন সমাজে যেই মূল্যবোধের অভাব ছিল এইটা কিন্তু ফোকাস করে। হ্যাঁ, এরপরে একটা প্যারা আমরা দিতে পারি, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন, মানে হচ্ছে স্বাধীনতা এবং নিজেকে অন্বেষণ করা, নিজেকে খুঁজে পাওয়া, আত্ম উপলব্ধি করা। তারপরে এখানে এই নাটকের মধ্যে আমরা, এই যে নাটকের পুরো গল্প ছিল, এই নাটকের কেন্দ্রবিন্দুতেই ছিল কিন্তু মানে মেইন ট্র্যাজেডি আমরা যেটা দেখেছি, লাস্টে সে কিন্তু পুরো ফ্যামিলিটাকে ছেড়ে দেয়, তার হাজব্যান্ড সহ তার বাচ্চাদের সহ সবাইকে ছেড়ে দেয়। তো এর মাধ্যমে সে কিন্তু নিজের ইন্ডিপেন্ডেন্সটা খুঁজে পায়, সেলফ রিয়েলাইজেশনটা খুঁজে পায়, এবং সে পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে, বাস্তবতাকে চ্যালেঞ্জ করে, পুরো সমাজকে চ্যালেঞ্জ করে, তাদের সাথে বিদ্রোহ করে, এবং এই সোশিয়াল যে বিষয়টা থাকে এখান থেকে কিন্তু সব কিছুকে সে পরিত্যাগ করে সে চলে আসে। তো এর মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে সে তার সেলফ রিয়েলাইজেশনটা বুঝতে পারে, এবং দেখা যাচ্ছে সব এই মানে এই সেলফ রিয়েলাইজেশনটা যে করতে হবে সমাজের জন্য, সেইটা কিন্তু মেসেজ দেওয়া হয়। তো এখানে তার একটা বিখ্যাত একটা যে লাইন আছে, একটা এখানে এই যে হ্যাঁ কোটেশন দেওয়া আছে, I must stand quite along if I am to understand myself and evening about me. তার মানে আই মাস্ট স্ট্যান্ড কোয়াইট, আমাকে অবশ্যই চুপ করে থাকতে হবে, ইফ আই অ্যাম আন্ডারস্ট্যান্ড মাইসেলফ, যদি আমি আমাকে বুঝি, অ্যান্ড এভরিথিং অ্যাবাউট মি, এবং আমার সম্পর্কে যা কিছু আছে সব কিছুতেই যেন আমাকে চুপ করেই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরের পয়েন্টটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। কই গেল? ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে, ইট অলসো হাইলাইটস দ্য ডাবল স্ট্যান্ডার্ড প্রিভিলেন্ট ইন দ্য সোসাইটি। সোসাইটির ভিন্ন ধরনের দুইটা মনোভাবকে ফোকাস করে, কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের অবস্থানটা পরিবারে একরকম, মেয়েদের অবস্থানটা একরকম। নোরা ইজ জাস্ট হার্শলি ফর হার অ্যাকশন, বাট হার হাজব্যান্ড প্রোভিড ফর গিভিন ফর হিজ পাস্ট মিস্টেক। নোরার হাজবেন্ড কিন্তু তাকে খুব মানে হার্ডলি মানে ইয়ে করে, সে যে কেন এইভাবে টাকাগুলা নিয়ে আসলো এইভাবে, অথচ দেখা যাচ্ছে ভুলগুলা ছিল কিন্তু নোরার হাজবেন্ডই, সে এইভাবে তার রিয়্যাক্ট করা, তার জন্য তার স্যাক্রিফাইস সব কিছুই নোরার জন্য ছিল। নাটকের শেষের দিকে কী হয়, নাটকের শেষের দিকে আমরা দেখতে পাই নোরার হাজবেন্ড তাকে বলে, প্রভিড নোরাকে বলে, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, অথচ কিন্তু নোরার কিন্তু কোনো ভুলই ছিল না। তো তাহলে কিন্তু এখানে ডাবল স্ট্যান্ডার্ড বিষয়টা কিন্তু আমরা দেখতে পারি। দ্য প্লে এক্সপ্লোরস দ্য আনইকুয়াল ট্রিটমেন্ট অফ ম্যান অ্যান্ড ওমেন উইদাউট এমপ্যাথিস দ্য নিড অফ ইকুয়ালিটি অ্যান্ড ফেয়ারনেস। সমাজের মধ্যে দুইজনের যে একটা সমান ভূমিকা থাকতে হবে, দুইজনের ইকুয়ালিটি থাকতে হবে, তো এই জিনিসটা কিন্তু নাই। এই যে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড আছে, দ্বৈত নীতি, মানে দুইজনের ক্ষেত্রে মনোভাবটা দুই রকম, এই বিষয়টা কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে। আচ্ছা, সর্বশেষ প্যারাটা আমরা দিব, দ্য কনসিকুয়েন্স চ্যালেঞ্জ সোশিয়াল নর্মস। কনসিকুয়েন্স মানে হচ্ছে যে ধারাবাহিক দ্বন্দ্ব, অফ চ্যালেঞ্জ অফ সোশিয়াল নর্মস, সামাজিক প্রথার সাথে যেই দ্বন্দ্বর মানে যে চ্যালেঞ্জ যেটা আছে, দ্য কনসিকুয়েন্স অফ চ্যালেঞ্জ সোশিয়াল নর্মস, মানে ডলস হাউস নাটকটার মধ্যে যে সামাজিক একটা আমাদের মানে মডার্ন সমাজে যে একটা রীতিনীতি আছে, পুরুষদেরকে প্রাধান্য দেওয়ার মধ্যে, নারীদেরকে ডমিনেটিং করার মধ্যে, নারীদের কাজগুলো কাজ হিসেবে না দেখার জন্য, তাদের স্যাক্রিফাইসগুলো স্যাক্রিফাইস হিসেবে না দেখার জন্য, কিংবা অবস্থাটা এরকম যে একটা পুরুষ মানুষ যতই ভুল করুক না কেন বা তার যতই দোষ থাকুক কেন, দোষগুলোকে দোষ হিসেবে না দেখার জন্য, এই যে একটা দ্বৈত নীতি আছে, এই যে কনসিকুয়েন্স আছে, এইগুলাকে কিন্তু চিত্রায়িত করা হয়েছে এই নাটকের মাধ্যমে। তো এখানে মূলত নোরা একটা কিন্তু নিপীড়িত নারীর একটা প্রতিনিধিত্ব করে। সে এভাবে দেখাচ্ছে যে একটা নারী তার জীবনের সব কিছুই যদি মানে স্যাক্রিফাইস করে দেয়, এরপরও তার কাজগুলোকে দেখাচ্ছে অনর্থক এবং ভুল হিসাবে দেখানো হয়। অপরদিকে একটা পুরুষ, সে যতই ভুল করুক না কেন, মিস্টেক করুক না কেন, তার মানে মিস্টেকগুলোকে মিস্টেক হিসেবে দেখানো হয় না, এবং নারীর এত সিরিয়াসনেস কাজগুলা দেখা যাচ্ছে যে দেখানো হচ্ছে। কখনো ওই যে স্কাইলার্ক একটা কথা বলা পাখির সাথে, কখনো কাঠবিড়ালির সাথে, বা দেখা যাচ্ছে কখনো এই ডলসের সাথে তুলনা করা হচ্ছে একটা পুতুলের সাথে। তো এরকম করে দেখা যাচ্ছে যে মানে সমাজের যে প্রথাগত অভ্যাস মানে সেই রীতি আছে, সেই রীতিটাকে কিন্তু বোঝানো হচ্ছে যে এখানে একটা সামাজিক চিন্তাভাবনার একটা সংকীর্ণতা আছে।
তো এরপরে আমরা কনক্লুশন দিয়ে দেবো যে ইন কনক্লুশন it dolls house is a play that criticizes the prevalent issue of society such as gender equality. তাহলে ডলস হাউস এই প্লেটা সমাজকে ক্রিটিসাইজ করে, সমাজের সোশিয়াল সামাজিক ইস্যুগুলোকে ক্রিটিসাইজ করে, যেমন হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। তারপরে আর কি ক্রিটিসাইজ করে, রিয়েলিটি ভার্সেস ফ্যান্টাসি, বাস্তবতা বরং ফ্যান্টাসি বলতে কি বলবো, কল্পনা বা স্বপ্ন। মানি, টাকাকে ক্রিটিসাইজ করে, ফ্রিডমকে ক্রিটিসাইজ করে,